তুমি অভিনয় করে হাসছো কেন? তুমি নরমালি হাসো। আমি তাকে কিরকম নরমালি হাসি। ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা। আর আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে আগামী 13ই ফেব্রুয়ারি অদম্য আসছে দর্শকের দরবারে। আর সেই জন্যই, সেই অদম্য উৎসাহেই আমি আজকে হাজির হয়েছি পরিচালক রঞ্জন ঘোষ এবং আরিউনের কাছে। তো আমি কথা বলে নেব রঞ্জন এবং আরিউনের সঙ্গে। ইটিভি ভারতে স্বাগত। রঞ্জনের কাছে আমার প্রথম প্রশ্ন, এরকম একটা ভাবনা, এরকম একটা ছবি কেন বলছি, আমি ট্রেলারটা দেখে নিয়েছি। এই ভাবনাটা কেন, কিভাবে? দেশলাই কাঠি কবিতাটা মানে ছোটবেলা থেকেই আমার খুব প্রিয় একটি কবিতা এবং কোথাও আমাকে এটা ক্ষত দিয়ে যায় আমি যখন ছোটবেলা কবিতাটা আবৃত্তি করে উঠতে পারিনি স্কুলে এবং করতে না পেরে কাঁদতে কাঁদতে স্টেজ থেকে নেমে যাই। তো সেই একটা স্মৃতি আমার সঙ্গে দেশলাই কাঠি কবিতাটা নিয়ে ছিল। পরবর্তীকালে হৃদ মাঝারে করবার পর আমরা আর কি দেশের সেই সময়কালীন যে আমরা সময়টা দেখি দেশ এবং সমাজ নিয়ে 2014-15 ইত্যাদিতে, তখন আমার খুব মনে প্রশ্ন জাগছিল যে আজ যদি কবি সুকান্ত কবিতা লিখতেন, আজ যদি তিনি জন্মাতেন, যদি কবিতা লিখতেন, যদি শহীদ ভগৎ সিং যিনি আমাদের ছবির একটি শিরদাঁড়া তিনি যদি থাকতেন, তিনি কিভাবে তাদের প্রতিক্রিয়া কি হতো, তারা কিভাবে আমাদের দেশ সমাজের এই পুরো বদলে যাওয়ার বিষয়গুলোকে কি চোখে দেখতেন, তাদের রিয়াকশন কি হতো। করতে করতে কোথাও গিয়ে যে দেশলাই কাঠি কবিতাটা আছে, আমার মনে হয়েছিল যে একটা সিঙ্গেল ক্যারেক্টার ছবি নিয়ে কনসেপ্ট নিয়ে যদি কাজ করা যায়, নানান কনসেপ্ট ঘাঁটছিলাম, তখন এই দেশলাই কাঠি ব্যাপারটা আমার খুব মানে স্ট্রাইক করেন। এটা তো মানে এবার লিখবো বলে লিখলাম টাইপের ব্যাপার নয়, হট করে মাথায় চলে আসে। তখন আমার মনে হয়েছিল এক প্যাকেট দেশলাই কাঠির মধ্যে যদি একটা দেশলাই কাঠি বের করে নেওয়া হয়, সেটা তো সিঙ্গেল ক্যারেক্টারই হয়ে যাচ্ছে, একক চরিত্র। বাকি দেশলাই কাঠিগুলো তো ভিতরেই আছে, কিন্তু সবকটাই একজন শুধু রিপ্রেজেন্ট করছে বাকি দেশলাই কাঠিগুলোকে। তো ওইখান থেকে আমার একটি একক চরিত্রের কোনো একটা কনসেপ্ট আমার মাথায় আসে। পরবর্তীকালে আরিয়ন যে আমাকে 2017-18 থেকে অ্যাসিস্ট করেছে, পরপর গত প্রায় 8-9 বছর তো হয়েই গেল, তখন আমি ওকে বলছিলাম যে একক চরিত্র নিয়ে আমার কাজ করার খুব ইচ্ছে এবং আমরা আলোচনা করতাম নানান টপিক নিয়ে, নানান কনসেপ্ট নিয়ে আলোচনা করতাম। কোনো কিছুতে আমার মানে গিয়ে আমার মানে ইয়ে হতো না, স্যাটিসফ্যাকশন হতো না এবং লক হতো না। তারপর সুন্দরবনে ওর এক বন্ধুর বাড়িতে আমরা বেড়াতে যাই 2022 সালে, আমাদের মহিষাসুর মর্দিনী তৈরি হওয়ার পর। সেখানে গিয়ে আমার সুন্দরবনের পুরো প্রেক্ষাপট দেখে কিছু একটা স্ট্রাইক করে। ফিরে এসে আমি ওকে এক লাইনে কনসেপ্টটা বলি যে আহ, একটি একটি পলাতকের গল্প যে কলকাতা থেকে কিছু একটা ঘটিয়ে সুন্দরবনে আর কি পালিয়ে বেড়াচ্ছে, তাকে নিয়ে কনসেপ্ট কেমন। ও সঙ্গে সঙ্গে বলে লকেট। তো এইভাবেই একক চরিত্রের ব্যাপারটা আমাদের মাথায়। প্রথমে যখন তুমি বলেছো হ্যাঁ লক করো, তো তারপরে তোমার ভেতরের প্রস্তুতিটা কিরকম ছিল? প্রস্তুতি বলতে আমাদের মানে কনসেপ্টটা লক হওয়ার পর যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি করব বলে মানে আগে থেকে ঠিক করা ছিল না চরিত্রটা আমি করছি বা কি হচ্ছে না হচ্ছে। তারপর রঞ্জনদা হঠাৎ করে একটা অফার পায় পন্ডিচেরি ইউনিভার্সিটি থেকে। তো সেখানে আমরা এক মাস ওখানে থেকে স্ক্রিপ্টটা তৈরি করা হয়, মানে অদম্যর স্ক্রিপ্ট। এবং যেহেতু পলাশের মানে আমার চরিত্রের নাম পলাশ, পলাশের যে মনন বা ওর যে স্ট্রাকচার, ও যা করছে না করছে এবং গল্প অনুযায়ী পলাশ যেভাবে এগোচ্ছে, সেই পুরোটা খুঁটিনাটি একেবারে পন্ডিচেরি ইউনিভার্সিটিতে বসে 1 মাস ধরে তৈরি হয়েছিল। এবং এটা হওয়ার পর যখন আমরা ফিরি, এখানে ফেরার পর সুন্দরবনে গিয়ে প্রায় 2 বছর ধরে আমাদের রেকি চলে, জায়গা লোকেশনস 2 বছর। হ্যাঁ মানে আমরা কলকাতা থেকে 1 মাস 2 মাস 3 মাস অন্তর অন্তর গিয়ে গিয়ে লোকেশন, যেহেতু জায়গাটা তো অত হিউজ, চেনা ছিল না। এবং এত বড় একটা জায়গা সেটা মানে একবারে গিয়ে দেখে চলে আসা সম্ভব না। এবং বহু লোকেশন আছে যেগুলো গিয়ে গিয়ে অনেক সময় লাগে। ইটস লাইক মানে ওখানে কিছুই নেই, মানে সাইকেল ম্যাক্সিমাম, হয়তো খুব জোর হয়তো মোটর বাইক হতে পারে, বাদ বাকিটা হেঁটেই। তো সেগুলো করে আসবার পর আমি রঞ্জনদাকে বলতাম যে তুমি, আমি নাম নিচ্ছি না কাদের, কিন্তু আমি কাস্টিং এর জন্য বলতাম যে তুমি একে কাস্ট করতে পারো, একে কাস্ট করতে পারো, এর ফেস যাচ্ছে, ওকে এর বডি ল্যাঙ্গুয়েজ যাচ্ছে, এর ফিজিক্যাল এর মানে ভীষণ ফিট, তো এ হতে পারে। তো হঠাৎ রঞ্জনদা, আমরা যেহেতু শুরু থেকে প্রডিউসার পাচ্ছিলাম না, গল্প অনুযায়ী রঞ্জনদা বহু চেষ্টা করেছে এবং আমরা গিয়ে গিয়ে বহু ব্যাপারটা ঘটেছে, কিন্তু প্রডিউসার না থাকার কারণে যেটা হয়েছে, রঞ্জনদা বলল যে তুমি করো, আমাদের বাজেট নেই।
আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে প্রোডিউসার পাচ্ছিলাম না বলে ওকে নিয়েছি, কথাটা ভুল। ওটা আমি একটু অন্যভাবে তোমাকে বলছি। সেটা হচ্ছে যে ও সাজেস্ট করতো একে তাকে, হ্যাঁ, এরকম এরকম অনেকজনকে বলতো যে এ লম্বা, সে একটু এরকম যে শিক্ষিত চরিত্র চাইছো, তার মধ্যে সেই শিক্ষার ছাপটা আছে, এরকম বিষয়গুলো হতো। তো তারপর আমি প্রোডিউসার খুঁজেছি। প্রোডিউসার বলছে যে একক চরিত্রের গল্প জন্য আমরা বাজেট দিতে পারবো না। কাস্টিং নিয়ে বলেনি, বলেছে একক চরিত্রের গল্প তো সার্ভাইভাল থ্রিলার এর আগে বাংলায় হয়নি, সেই জন্য আপনি চেনা গল্প নিয়ে আরেকটা ছবি করুন। অচেনা কনসেপ্ট নিয়ে ছবি মানে অতটা এনকারেজ করছিল না। তখন আমি ভাবলাম যে প্রোডিউসার না পেলে কি তাহলে ছবিটাই হবে না? তা তো হয় না, ছবি তো করতে হবে। তখন আমি ভাবলাম যে তাহলে আমাকে এমন ভাবে ছবিটা করতে হবে যে আমার কোনো টাকাই লাগবে না, চা খেলে সেটা বাজেট, সিঙ্গারা খেলে সেটা বাজেট। সেটা মনে করে তখন ওর যে বন্ধুর বাড়িতে আমরা গিয়েছিলাম, তার আর্যগিরি, সেই বন্ধুর বাড়িতেই আমরা ঠিক করলাম, বাড়িও বলা চলে না, ঘর আর কি, কুঁড়ে ঘর যেরকম হয় গ্রামে। তো সেইখানে গিয়ে আমরা ঠিক করলাম যে এইখানে আমি শুট করব, এবং আমাদের সঙ্গে কোনো মানে আলো থাকবে না, কোনো সরঞ্জাম থাকবে না, ইকুইপমেন্টস থাকবে না। তুমি জানো যে এর আগে আমি যে ৪ টে ছবি করেছি, আমরা কিভাবে আনন্দ করে ৯০-১০০ জন মিলে পুরো পিকনিকের মতো করে দারুণ একটা এক্সপেরিয়েন্স হয়। আমি জানতাম যে এই ছবিতে সেই দারুণ এক্সপেরিয়েন্স আমি আর পাবো না। আমাকে একদম মানে খুবই মানে শ্রেড বেয়ার একেবারে ছোট্টভাবে একদম মানে গেরিলা স্টাইলে আমাকে এই কাজটা করতে হবে যদি আমাকে ছবিটা করতে হয়। আর ততদিনে আমার মাথায় কবি সুকান্ত আর শহীদ ভগৎ সিং চেপে গেছে একেবারে, ধরে ফেলেছে। তো করবই করব। ও তখন আমাকে বলতো যে করতেই হবে। আমাদের যিনি সিনেমাটোগ্রাফার, যে ছেলেটি, তিনি আবার অর্কপ্রভ দাস, তিনি আবার স্টিল ফটোগ্রাফার। তার কোনো রকম সিনেমাটোগ্রাফির এক্সপিরিয়েন্স ছিল না। তো আমরা তাকে নিয়েও গেলাম। নিয়ে আমরা ৩ জন পুরো ব্যাপারটা বুঝলাম। নিয়ে ঠিক করলাম যে এটা এইভাবে করতে হলে আমাদের অনেকটা সময় নিয়ে করতে হবে। হ্যাঁ, ৪ মাস ওখানে ৩-৪ মাস থেকে আমাদের পুরো গেরিলা স্টাইলে পুরো শ্যুটটা করতে হবে। করে তারপর আমি ওকে বলেছিলাম যে এইভাবে যদি শ্যুটটা আমাকে করতে হয়, কোনো ওরকম এস্টাবলিশ যেখানে কোনো লজ নেই, গাড়ি নেই, স্যান্ডউইচ নেই, হ্যাঁ? মানে সাবওয়ে নেই, সেখানে আমরা কি করব? তখন আমি ওকে বলেছিলাম যে আমি তোমাকে নিয়ে করতে চাই। তুমি কি করবে? তোমার তো একটা দীর্ঘ একটা থিয়েটারের এক্সপেরিয়েন্স আছে। তুমি আমার সঙ্গে মহিষাসুরমর্দিনীতে অভিনয় করেছো, অ্যাসিস্ট করেছো, তোমার একটা এক্সপেরিয়েন্স আছে। তুমি কি করবে? ও ১ সপ্তাহ সময় নিয়ে ভেবে বলেছিল যে হ্যাঁ, করব। এবারও বলুক যে কিভাবে ও প্রস্তুতি নিয়েছিল। প্রস্তুতি বলতে গেলে রঞ্জনদা, আমার তখন একটু জিম টিম করতাম, হালকা বডি সডি ছিল যেটা বলতে গেলে। তখন রঞ্জনদা বললো সবার আগে তোমার কাজ হচ্ছে যে তুমি ঝরানো। তো ১২ কেজি প্রায় আমাকে ওয়েট লস করতে হয়েছিল, এবং উইদিন ওই ৩ মাসও না, সময় পাইনি বোধহয়। সেটা তো সব থেকে বড় প্রস্তুতি ছিল, এবং স্ক্রিপ্ট অনুযায়ী চরিত্রটার মনন কি হতে পারে, তার পলাশ কিভাবে ভাবে, কিভাবে ও রিয়াক্ট করে, ওর ওর বডি ল্যাঙ্গুয়েজ কি, ও কোথায় রেগে গেলেও অ্যাকচুয়ালি কিভাবে নিজেকে সামলে সর্টেড থেকে ব্যাপারটাকে সলভ করে। এবং পলাশ তো আমার মতন নয়, বা আর ৫ জনের মতন নয়, ও একটু আলাদা, সেই জন্য এই এই ধরনের কাজকর্মগুলোর সঙ্গে ও নিজেকে আহ, গুছিয়ে এবং মেনে নিয়েছে। আহ, তো সেখানে দাঁড়িয়ে ভগৎ সিং এবং কবি সুকান্তর যে স্পিরিট, সেটা তো পুরোটাই পলাশ। তো সেটার একটা সময় লাগে, চরিত্রের পেছনে সময় দিতে হয়। তা আমাদের একটা হিউজ সময় ছিল, প্রায় ২ বছরের ওপর পলাশের জন্য। এবং যা যা হয় অ্যাজ অ্যান অ্যাক্টর, যে প্রস্তুতিগুলো নেওয়া প্রয়োজন, প্লাস রঞ্জনদার সঙ্গে আমরা এবং প্রায় ৬ মাসের ওপর চরিত্র নিয়ে এবং কাজ করেছি। এবং ও ওর নিজস্ব একটা প্রস্তুতি আছে, হ্যাঁ, যেটা সেটা আমি সম্বন্ধে এখন আমিও ওয়াকিবহাল নই। হ্যাঁ, সেটা সম্বন্ধে আমিও ওয়াকিবহাল নই, কিন্তু ও ইনস্টিংক্টিভ অ্যাক্টর। ওকে যে খুব বেশি আমাকে ডিরেক্ট করতে হয়েছে তা নয় কিন্তু। হ্যাঁ, এটা আমি বলে রাখি। তো সেই আহ, প্রস্তুতির কথাটা জানবো না আরো? লুকোনো নাকি? ওটা সারপ্রাইজ, ছবিটা মানুষজন দেখুক, তারপর আমরা আলোচনা করবো একদিন। অনেস্টলি বলছি, আমি তো একটা এক্সপেরিমেন্ট করতেই শুরু করেছিলাম যে ছবিটা করতে হলে এইভাবেই করতে হবে। তখন এই ৬টা বাচ্চা ছেলে, হ্যাঁ অ্যাকচুয়ালি বাচ্চাই ছেলে, আমি আধবুড়ো, বাকিটা সব হচ্ছে আর্লি 20s। হ্যাঁ, তার মধ্যে থেকে শুধু আরিউনই সব থেকে সিনিয়র। বুঝতেই পারছো, আরিউন সিনিয়র, তাহলে কি হতে পারে? হ্যাঁ, তো সেখানে সিনেমাটোগ্রাফার নতুন। হ্যাঁ, তারপর আর্যগিরি আর শুভম বলে একটি ছেলে, তারা প্রথম সেটে আসছে, ঠিক আছে? তো আমরা যেভাবে কাজটা করেছি সেখানে হচ্ছে যে কেউ একটা পার্টিকুলার মানে রোল আমরা নিইনি। আরিউন হয়তো অভিনয় করেছে কিন্তু তার সঙ্গে বাকি প্রত্যেকটা দিক দেখেছে, আচ্ছা। প্রত্যেকটা মানে প্রত্যেকটা।
এমনকি মানে নিজের কিছু কিছু পিওভি শট, যেগুলো দৌড়ের শট যেগুলো নিতে হতো, হাইটের একটা ব্যাপার ছিল, একটা পার্টিকুলার হাইটে হতে হবে, কারণ আরিউনের মানে আর কি পলাশের পিওভি শট, সেগুলো ও দৌড়ে সেই পিওভি শট গুলো নিয়েছে, জল বয়েছে, কস্টিউম দেখেছে, আর্ট দেখেছে, প্রোডাকশন দেখেছে। আমাদের যেই সিনেমাটোগ্রাফার ছেলেটির কথা বললাম, সে কস্টিউম দেখেছে, আর্ট দেখেছে, অর্ক প্রভ দাস। তারপর আর্যগিরি, তার বাড়িতে, যার বাড়িতে আমরা শুট করেছিলাম, সে সবটা দেখেছে, শুভম, সৌর্য মাদ্রাজি। তো আমরা প্রত্যেকে প্রত্যেকটা কাজ করেছি। শুধু অর্ক আর আমি, আমরা এই দুজন শুধু অভিনয় করিনি, বাকি ওই তিনটি ছেলে, আরিউন, সৌর্য এবং আর্য এবং শুভম, চারজন অভিনয়ও করেছে, প্লাস অন্যান্য সব কাজ করেছে। প্লাস হচ্ছে ওদের যে গ্রামের যে গ্রামবাসী ছিল, সেই গ্রামবাসীদের নিয়ে আমরা ওয়ার্কশপ করেছি। হ্যাঁ, ৩-৪ মাস ধরে আমরা ওয়ার্কশপ করে তাদের দিয়ে অভিনয় করিয়েছি। হ্যাঁ, যাদের কোনো এক্সপিরিয়েন্সই নেই, কোনো অভিজ্ঞতাই নেই, সেটা করেছি। তারপর আমাদের ট্রলার দরকার ছিল আর কি, মাছের ট্রলার, আমাদের বঙ্গোপসাগরে যেতে হতো। তো গ্রামবাসীদের মধ্যে ওদের সভা বসে, যে ট্রলার যে নেব তার জন্য সভা ডেকে, তারা ট্রলারের যারা মানে ট্রলারের মালিক প্লাস ক্যাপ্টেন, মালিক প্লাস মাঝি যারা আছেন, ক্যাপ্টেন, তাদের সবাইকে ডেকে, হ্যাঁ, ট্রলারের মালিকেরও তো অনুমতি চাই, প্লাস যে মাঝি বা ক্যাপ্টেন তারও তো অনুমতি চাই। তারা নিজেরা তাদের নিজেদের মধ্যে সালিশি সভা ডেকে তাদেরকে রাজি করিয়ে সেই ট্রলার নিয়ে আমরা শুট করেছি বঙ্গোপসাগরে নেমে, সবাই গ্রামবাসীদের সাহায্যে। ঠিক আছে, তারপর যেসব জায়গায় আমরা শুট করেছি, হ্যাঁ, মানে বনে, বাদারে, তারপর হচ্ছে বালিতে, সি বিচে, তারপর হচ্ছে ম্যানগ্রোভের যে জায়গাগুলো, হ্যাঁ, ম্যানগ্রোভের জায়গায় যে সেটা ও বলবে। তারপর হচ্ছে কুমিরের জায়গায়, এটা একটা খুব মজার ঘটনা বলি। আমরা একটা জায়গায় একদিন আমরা শুট করেছিলাম, আর আমরা শুট করতাম হচ্ছে ওই ব্লু আওয়ারে, গোল্ডেন আওয়ারে, বিকেলের একটা 5-7 মিনিটের একটা উইন্ডো পাওয়া যায়, সেই উইন্ডোতে শুট করতে হবে, যেটা আমরা ডে ফর নাইট শুট করলাম। আমি একটু আগে বললাম আমাদের কোনো আলো ছিল না, ডে ফর নাইট করতে হতো রাতের সিনগুলোর জন্য। তো সেই ওই 5-6 মিনিটে আমরা শুটের জন্য সময় পেতাম, যার জন্য সকাল থেকে নিয়ে দুপুর অব্দি আমাদের রিহার্সাল চলতো, একটা রিহার্সাল প্লাস ক্যামেরা রিহার্সাল, যাতে 5-6 মিনিটে কোনো রিটেক না হয়, ওই একটা টেকই পাবো বা একটা সেফটি টেক। তো সেইটা করতে গিয়ে ওই একটা জায়গায় আমাদের ওই ম্যানগ্রোভের পরেই খাড়ি, মানে সেই নদী, আর সেখানে যে পাঁকটা থাকে, কাঁদা থাকে, সেখানে মিন টিন ধরে মাঝি টাঝিরা, গ্রামের মানুষজন, ওখানে নেমে আমরা শুট করছিলাম। প্রথম দিন শুট করেছি, কিছুটা বাকি থেকে গেছে, যেটা পরের দিন আবার শুট করতে গেছি। পরের দিন যখন শুট করতে গেছি, তখন কিছুক্ষণ পর দেখছি দূর থেকে প্রায় 15-20 জন গ্রামবাসী হো 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 করতে করতে সব ছুটে আসছে। ছুটে এসে তারপর যেটা তারা চিৎকার করে আমাকে বকা দিয়ে বলল যে, আপনি একটা বুড়ো লোক, আপনার কোনো সেন্স নেই, এই বাচ্চা ছেলেগুলোকে ওখানে নামিয়েছেন। যে কি হয়েছে? ওখানে তো কুমিরের বাসা, ওটা ওটা নাকি আসলে কুমিরের বাসা, এবং 6 মাস আগে নাকি ওখান থেকে একটা গ্রামের লোককে, যে মিন চাষ করছিল, তাকে নাকি ওখান থেকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে গিয়ে 3-4টে আইল্যান্ড দূরে 3-4 দিন পর তার দেহ ভেসে উঠেছে। কেননা কুমির তো সঙ্গে সঙ্গে খায় না, মাটিতে পুঁতে রাখে, পচে গেলে তারপর খায়। তো তারা গ্রামবাসীরা দূরে দাঁড়িয়ে ঢিল ছুটছিল, যাতে সেই মানে কুমির না আসে, যতক্ষণ না আমরা আর কি শুট করে বেরোচ্ছি। আমি আবার বলছিলাম আর 2 মিনিট, আর 2 মিনিট, এভাবে আর কি। ওঠার পর তারা যা আমাকে বকা দিয়েছে, যা ঝাড় দিয়েছে, যে এটা তো আপনি পুরো আপনাদের নিজেদের লাইফ রিস্ক। জানতাম না তো আমি, আমি তো তারপর তো আর নামিনি। তো এরকম। তুমি কিছু বলো, কিরকম এক্সপিরিয়েন্স? আসলে কি বলুন তো, আমরা অন্যান্য সময়, আমি একটু পলিটিক্যাল ইনকারেক্টই কথা বলি, সুন্দরবনে আমরা অনেক কাজ দেখি, কিন্তু সেগুলো হচ্ছে টুরিস্ট জায়গা থেকে সেগুলোকে অ্যাপ্রোচ করা হয়। লজ থাকে, গাড়ি থাকে, হোটেল থাকে, ক্যাটারিং সিস্টেম থাকে, সেটা এক ধরনের সুন্দরবন। আমরা যে সুন্দরবনে গিয়েছিলাম, আমি গিয়ে নিজেও ডিসকভার করলাম এটা আসল সুন্দরবন। তুমি বলো তোমার কিরকম এক্সপিরিয়েন্স ছিল, পা কাটা, তারপর হচ্ছে পায়ে কাঁটা ফুটে যাওয়া, এগুলোই শোনার, বলো। আমার আমার কেন, আমার তো ম্যাক্সিমামটা হতো বিকজ আমি যেহেতু সামনে থাকতাম, পেছনেও যারা ছিল, রঞ্জন দা, অর্ক, আর্য, শুভম, সৌর্য, এদের প্রত্যেকের কিছু না কিছু হয়েছে। তো ম্যাক্সিমামটা আমার হতো, এবং আমি তো রেগুলারলি জানতাম যে আজকে যাচ্ছি মানে কিছু একটা হবে, পা, হাত, মাথা, পিঠ, বুক, কপাল, যে কোনো জায়গায় কিছু একটা হতে পারে। তো ম্যানগ্রোভস এর মধ্যে যখন যেতাম, তখন হচ্ছে ওখানে ওই গাছগুলোর পাতাতে পর্যন্ত কাঁটা, মানে ডালে তো কাঁটা থাকেই, বেশ বড় বড়, এবং কাঁটাগুলো ঠিক এরকম দেখতে, আংটার মতো, মানে ছড়বে না, নিয়ে চলে আসবে মাংস। তো পাতার মধ্যেও থাকতো।
ওর মধ্যেই আমাকে ঢুকতে হতো এবং পার ডে প্রায় 40-50টা আমার হাতের দুটো তালু মিলিয়ে, যেহেতু আমাকে ওই হামাগুড়ি দিতে হতো এবং পায়ের তলাতে কাঁটা ফুটতো, এবং আমি ফিরতাম খুঁড়িয়ে খুঁড়িয়ে, কাদা কাদা টাদা ধুয়ে ধুয়ে নিয়ে পুকুরের মধ্যে নেমে, শীতকালের ওই রাত্রিবেলা। তারপর ওই চটের, ওদের বিছানা ছিল হচ্ছে চটের, মানে ওই আর কি ওই কি বলে, খড় চাটাই টাইপের। তো ওইগুলোর ওপর আমি গিয়ে শুয়ে পড়তাম হেলে। তখন হচ্ছে আমাদের সিনেমাটোগ্রাফার অর্ক, আর্য, শুভম এরা এসে ফোনের ফ্ল্যাশ লাইট জেলে আর সূঁচ গরম করে নিয়ে হাতের তালু থেকে প্রতিদিন পার ডে, যবে যবে আমি ম্যানগ্রোভসে নেমেছি তবে তবে প্রায় মানে 4 মাসের মধ্যে বলতে গেলে 20-25 দিন তো হবেই ওই ঘটনা। তো ওই প্রতিদিন বের করা হতো কাঁটা। তো একবার হয়েছিল যে পায়ের আঙুল থেকে কাঁটা একটা বেরোচ্ছে না। তো পরের দিন সকালবেলা প্রায় ওদের গ্রামবাসীরা মানে 12 জন এসে প্রতিবার কেউ না কেউ খুঁচিয়ে খুঁচিয়ে চেষ্টা তারপর করছে বের ডাক্তারখানায় করবার। নিয়ে যেতে হয়েছিল, কারণ সেটা তখন বেরোয়নি। হ্যাঁ, তারপর ডাক্তারখানায় নিয়ে যেতে হয়েছিল, তারপর ডাক্তার বের করেছে। তারপর আরেকটা বার আমরা করছিলাম, একটা খাড়ি ওকে পেরোতে হতো। সেই খাড়ি পেরোতে গিয়ে কসরা বলে এক ধরনের কোরাল, কোসরা বলে এক ধরনের কোরাল পাওয়া যায়। সেটাতে ওর পুরো মানে ডান পায়ের বোধহয় ডান পায়ের বুড়ো আঙুলটা পুরো ফাঁক হয়ে গিয়েছিল, মিড শট আর কি। আমরা দূরে আর কি বাঁধের উপর দাঁড়িয়ে আছি, ও পুরো খাড়িটা পেরিয়ে পেরিয়ে আসছে। আমাদের ওই পার্টের শুটটা হয়ে গেছে, এবার এখান থেকে আমরা ক্যাপচার করছি যে উঠে আসবে। ও প্রায় মাঝ খাড়ি থেকে বলছে যে আমার পা কেটে গেছে, গলগল করে রক্ত বেরোচ্ছে, কিন্তু আমার সূর্য ঢলে যাচ্ছে। ওটা হয়ে গেলে শটটা হয়ে যায়। সবাই আমাকে বলছে, অর্ক, আর্য, শুভম, সূর্য, গ্রামবাসীরা যারা ছিল, বলছে যে দাদা শেষ করে দিন, ছেলেটার পা কেটে গেছে। তখন আমি বলছি যে একটু তো নির্দয় নিষ্ঠুর হতেই হয় ছবি করতে গেলে। আমি বললাম যে কিন্তু শটটা ওকে তো ফিরতেই হবে, ওকে তো ফিরতেই হবে না, শট চালু রাখো। আমি ওকে বললাম আমাদের শট চলছে, তুমি ক্যারেক্টারে থেকে ফেরো। তো বেচারাকে ক্যারেক্টারে থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে ওইভাবে ফিরতে হয়েছে। তারপর যখন বাঁধে উঠলো তখন দেখছি গলগল করে রক্ত পড়ছে। তারপর একটু আমরা জড়িয়ে টড়িয়ে ধরলাম, পাঠা ধোয়া টোয়া হলো। কিন্তু আমার কি বক্তব্য বলো তো, সেটা হচ্ছে না যে এই ধরনের ছবি করতে গেলে না এই ঘটনাগুলো ঘটা আমার কাছে আশীর্বাদ। না হলে তো না হলে তো কি বলতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগ তো বলতেই পারবে সারা জীবন ধরে, হয়তো সেটাই নিয়ম। এইগুলো যে ঘটে এইগুলোই আমাদের কাছে আশীর্বাদ। সিনেমার যে ভগবান, যিনি ভগবান, তিনি আমাদের আশীর্বাদ দিয়ে পাঠান যে হ্যাঁ, তোমাকে আমি চুজ করলাম যাতে তোমার ওপর দিয়ে এইগুলো যায়, যাতে তোমার স্মৃতিতে এগুলো থাকে। হ্যাঁ, তো এইগুলো আমাদের কাছে আশীর্বাদ। একদমই তাই। না, আমি সেটাই বলছিলাম, আরিউন কিন্তু তাহলে আগামীর সুপারস্টার আমি বলবো। আমি চাই আরিউন আগামী দিনের একজন দক্ষ অভিনেতা হয়ে উঠুক, এবং অভিনেতা হয়ে থাকলে ও 100 বছর পর্যন্ত যতদিন বাঁচবে ততদিন কাজ করতে পারবে। ঠিক তাই, অভিনেতাটাই থাকুক, ঠিক তাই, অভিনেতাই হোক। একদম একদম। না, ঠিক আছে। না রঞ্জন, আমি যেটা তোমাকে বলছি যে তোমার এই যে ছবিটার অদম্যর যে জার্নি, এটা তুমি মানে একটা কিন্তু লেখায় বদ্ধ করো। এটা আমি তোমাকে পার্সোনালি বললাম, নবনীতা বললো, শুধু নবনীতা বললো, সাংবাদিক নবনীতা নয়, দর্শক নবনীতা বললো, নিশ্চয়ই আমি লিপিবদ্ধ আমি রেখো। আমি একদমই লিপিবদ্ধ রাখবো। এবং আমার একটা খুব খেদের জায়গা, সেটা হচ্ছে যে এই ছবিটা আমি মানে খুব দুঃখ যে আমাদের সঙ্গে যদি একজন বিটিএস কেউ যদি নিতে পারতেন, হ্যাঁ, যদি একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার আমাদের সঙ্গে থাকতেন, তাহলে তিনি যেটা ডকুমেন্ট করতে পারতেন, এই 6 জন মিলে একটা অসাধ্য সাধনী এটাকে বলা চলে, একটা ফিচার ফিল্ম শুট করছি, সেটা যে করতে পারা গেল না, সেটা যদি হতো সেটা একটা প্রামাণ্য একটা কাজ হয়ে থাকতো, একটা দৃষ্টান্ত হয়ে থাকতো। আমরা নিজেরা যে কাজ করছি 6 জন, আমাদের ওই 6 জনের কাজের একসঙ্গে কোনো ছবি নেই। কেননা ছবিতে সবসময় যদি ছবি তোলা হয় 5 জনের ছবি দেখা যাবে, কেননা ষষ্ঠ জন ছবিটি তুলছে, একসঙ্গে কখনো 6 জনের ছবি নেই। শর্ট হয়ে গেলে সেলফি নিলে তখন শুধু 6 জন থাকতো। আর আমি ছবিটা ক্লেম করতে পারবো না যেটা রঞ্জন ঘোষ মানে তৈরি করেছে, এটা রঞ্জন, আরিউন, অর্ক, সূর্য, আর্য এবং শুভম তৈরি করেছে। হ্যাঁ, ছবিটা তো একজনের নামে থাকে, কিন্তু এই পাঁচটা মানে কি বলবো, হীরের টুকরো ছেলে যদি আমার সঙ্গে না থাকতো এই ছবি আমি করতে পারতাম। ইটস নট ইজি। সামনেই বিধানসভা নির্বাচন, তো তার আগে এরকম রাজনৈতিক পটভূমিতে তৈরি একটা ছবি, হ্যাঁ, তো সেটা কোনোভাবে কি মানে আমি বলতে চাইছি যে কি বলবো, ভোট, নির্বাচন, এগুলো কি কোনোভাবে প্রভাব ফেলবে তোমার ছবির ওপরে? দর্শক আশায় কিংবা আলোচনা সমালোচনা তো চলতেই থাকে, সেটা তো সবাই অভ্যস্ত,
যেটা বলতে চাইছি তুমি বুঝতে পারছো। এবার হ্যাঁ, হুম। বলো। হ্যাঁ, আমি চাই যে দর্শকও ছবিটার উপর প্রভাব ফেলুক এবং ছবিটাও দর্শকের উপর প্রভাব ফেলুক। কেননা প্রথমত ছবিটা হচ্ছে আ 'দেশলাই কাঠি' কবিতা অবলম্বনে। 'দেশলাই কাঠি' কবিতাটি খুবই রাজনৈতিক একটি কবিতা এবং আমরা সবাই দেখি যে এই ভোটের সময় হঠাৎ নানান জায়গা থেকে মানুষ এসে উপস্থিত হন এবং উপস্থিত হয়ে আমাদের নানান কিছু আ আরকি প্রতিশ্রুতি দিতে থাকেন। নানান ভাষায় আমরা সব প্রতিশ্রুতি শুনতে পাই। এবং ওই যে আমাদের ছোটবেলায় আরকি শুনেছিলাম না 'বর্গি এলো রাজ্যে', হ্যাঁ? তো এখানে কিরকম একটা যেন দখল, হ্যাঁ? আমাদের দেশ দখল, রাজ্য দখল, সমাজ দখল, মানুষ দখলের একটা প্রতিযোগিতা চলতে থাকে এই সময়। ভোটের সঙ্গে সরাসরি এই ছবিটির একটি যোগ আছে যেটা ছবিটা দেখলে বোঝা যাবে। সেইজন্য এই সময়তেই আমরা ছবিটা আনতে চেয়েছি এবং ভোটের সময় যে আমাদেরকে রাজা বানিয়ে তোলা হয়, আমাদের কাছে ভোট ভিক্ষে চাওয়া হয়। তারপর ভোট মিটে গেলে আমরাই হয়ে যাই ভিখারি এবং প্রজা। রাজা হয় অন্যজনে। হ্যাঁ? তো সেই পুরো ব্যাপারটা নিয়ে আমাদের ছবিটা। আমি জানি এখন মাধ্যমিক চলছে, এখন উচ্চ মাধ্যমিক চলবে। ভোটের একটা প্রভাব ফেলবে ছবিটার উপর। আমি চাই ছবিটাও একটা প্রভাব ফেলুক ভোটের উপর। একই সঙ্গে কিন্তু ভ্যালেন্টাইনস ডে এর আগের দিনই মুক্তি পাচ্ছে। এটাও কিন্তু ঘটনা। এবং একদম মানে তরুণ তুর্কি দল যাদের মধ্যে আগুন রয়েছে, তারা ডেফিনিটলি দেখতে যাবে বলে তো আমার মনে হয়। আমিও তাই আশা করি। কেননা আমার একটা কথা বলার আছে। সেটা হচ্ছে যে ভ্যালেন্টাইনস ডে আমরা সবসময় আ দেখে এসেছি একটি আ নির্দিষ্ট ধারার আ প্রেমের কথা বলে এসেছে ভ্যালেন্টাইনস ডে মানে। কিন্তু আমার কাছে কবি সুকান্তর ভ্যালেন্টাইন তো দেশমাতৃকা ছিলেন। শহীদ ভগৎ সিং এর ভ্যালেন্টাইনও দেশমাতৃকা ছিলেন। আমাদের পলাশের ভ্যালেন্টাইনও হয়তো দেশমাতৃকা। হাউ ডু আই নো? হাউ ডু উই নো? এটা তো দর্শক ছবি দেখলে বুঝতে পারবে। তো ভ্যালেন্টাইনস ডে একটাই ধরনের না হয়ে নানান ধরনের হতে পারে। এখানে ভ্যালেন্টাইন দেশমাতৃকাও হতে পারেন। তো ভ্যালেন্টাইনস ডে একদম দেশপ্রেমের গল্প। ফেডারেশনের কার্ড যাদের রয়েছে তাদেরকে নিয়ে ছবি বানানোর একটা আবেদন জানানো হচ্ছে এবং ফেডারেশনে এসো, এটা ছবি বানানোর আসল জায়গা। তোমাদেরকে সাহায্য করা হবে এবং আমরা সর্বতোভাবে তোমাদের সঙ্গে আছি। তো সেটা হলো না কেন? প্রথমত হচ্ছে যে এই ছবিটা যেখানে আমরা শুট করেছি সুন্দরবনে, যেই জায়গায় থেকে আমরা শুট করেছি একেবারে প্রত্যন্ত একটা গ্রামে। সেখানে কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার নেই। কোনো লজ নেই, কোনো হোটেল নেই, কোনো রেস্টুরেন্ট নেই, কোনো জায়গা নেই, কোনো গাড়ি নেই। লোকজন গিয়ে থাকবে কোথায়? ফেডারেশন নিলে তারা তো হচ্ছেন শ্রমিক। তাদের তো শ্রম আইন অনুযায়ী তাদেরকে কাজ করাতে হবে তাদের দিয়ে, না? আমি তো তাদের আ মানে কুয়োর জলে স্নান করতে বলতে পারি না, যেটা আমরা করেছি। আমি তো তাদের মেঝেতে শুতে দিতে পারি না যেটা আমরা করেছি। আমি তো তাদের বলতে পারি না আমাদের সঙ্গে ০.৫ ঘন্টা ৪৫ মিনিট ধরে হাঁটো, তবে গিয়ে সেই লোকেশনে পৌঁছতে পারবে। তাই না? তো সেই শ্রম আইন মেনে আমি তাদের নিয়ে কিভাবে কাজ করব এখানে? আমি তো শুধু এরকম বাচ্চা ছেলেদের নিয়েই করলে তবেই ছবিটা করতে পারবো। কিন্তু শ্রমিক আইন মেনে আমাকে তাদের কাজ করাতে আমি জানি যে তার আগে যে আমি ৪ টে ছবি করেছি, শ্রম আইন মেনে আমরা কাজ করেছি। আর এখানে তো আমি ৪ মাস ধরে আমাকে কাজটা করতে হচ্ছে। আমার তো সেই টাকাই নেই যে আমার কোন রকম equipments নিয়ে যাবো। তো তাদের তো আমাকে সেই যথাযোগ্য সম্মান দিয়ে তাদের স্বাস্থ্যের খেয়াল রেখে, তাদের সুযোগ সুবিধার খেয়াল রেখে আমাকে তাদের দিয়ে কাজটা করাতে হবে। কি করে করাতাম? তোমাকে প্রচন্ড স্নেহ করেন রিনাদি, এটা আমরা সবাই জানি। রিনাদির জুড়ে যাওয়া, রিনাদির এই মানে রিনাদি এই ছবিটা প্রেজেন্ট করছেন। কি বলছেন উনি দেখার পর? ছবিটা নিশ্চয়ই দেখেছেন উনি। ১ম এই স্নেহর কথা দিয়ে বলি যে প্রতিদিন স্নেহ করেন এবং ২-৩ দিন অন্তর, অন্তর বকা দেন। ঠিক আছে? এটা ১৭ বছর ধরে হচ্ছে। তো আ তো স্নেহর ফসল তো বটেই। তো তাকে আমরা ছবিটা দেখাই। আ ছবিটা দেখাই এবং তার ছবিটা খুব ভালো লাগে এবং বুঝতে পারি যে তার ছবিটা সত্যিই খুব ভালো লাগে যখন তিনি কল্যাণদাকে ২য় বার এনে নিজে থেকে ছবিটা আরেকবার দেখান। এবং দেখার পর কল্যাণদা আমাকে ছেড়ে আরিয়নকে নিয়ে পড়েছিলেন। হ্যাঁ, আরিয়নকে নিয়ে উনি পড়েছিলেন, আরিয়নের সাথে হাত মেলানো ইত্যাদি, ইত্যাদি। রিনাদি আরিয়নকে জড়িয়ে ধরেছিলেন। হ্যাঁ, তখন আমি বলেছি কেননা আমাকে তো দেখেছেন। কিন্তু এই ছেলেটি যে ধরনের কাজ করেছে, তাকে যে মানে আরকি প্রোৎসাহ দেওয়া, উৎসাহ দেওয়া, এটা আমার খুব ভালো লেগেছিল। রিনাদি আরেকটি জিনিস খুব মানে ১ম দিন থেকে বলে এসেছেন ছবির ফটোগ্রাফি।
হ্যাঁ, শুরু থেকে ফটোগ্রাফি এবং অভিনয় এই দুটো ওনাকে মাত করে দিয়েছে, ওকে মাত করে দিয়েছে। আচ্ছা। ফটোগ্রাফির সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করতে চেয়েছেন কে করেছে এই কাজটা। আমি যখন বলেছিলাম যে অর্কপ্রভ দাস নামে একটি বাচ্চা ছেলে করেছে স্টিল ফটোগ্রাফার প্রথম কাজ, উনি চমকিত হয়ে গিয়েছিলেন। হুম। তারপর আমি খুব ভয়ে ভয়ে ওনাকে বলি যে ওকে বলি যে ছবিটাকে একটা কি প্রেজেন্ট করলে ভালো হয়, কেননা নতুন মুখ, স্টার ড্রিভেন ছবি তো নয়, একটু ছবির বক্তব্য একটু অন্য ধরনের, তো কেউ একটা প্রেজেন্ট করলে ভালো হয়, তুমি কি করবে? উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছিলেন যে এটাই আমার নিজেরই সম্মানের হবে যদি আমি ছবিটা প্রেজেন্ট করতে পারি। আরিউনের কাছে যাবো। আরিউন, ধরো হলো, এরকম হতেই পারে যে তুমি ডিরেক্ট করছো কোনো ছবি, তোমার নিজের উৎসাহে রঞ্জনকে কাস্ট করবে তো? রঞ্জন দা সারাক্ষণ নিজেকে বলে আমি খুব মানে বাজে অভিনেতা, কিন্তু আমি যখন ইন্টারভিউ দিতে দেখি পাশে বসে বা অন্য বিষয়ে সবার সামনে কথা বলতে দেখি, এর আগে মহিষাসুর মর্দিনী নিয়ে ইন্ডিয়া ট্যুর হয়েছিল আমাদের, রঞ্জন দাকে আমি নিজের চোখে দেখেছি অডিয়েন্সদের সঙ্গে কিভাবে ইন্টারাকশন করছেন। মানে আমি, রঞ্জন দা বলে যে আমি অভিনয়টা আমার দ্বারা হবে না, কিন্তু আমি জানি যে হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর। ঠিক আছে, যদি 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 আমি পারি মানে করে উঠতে পারি, ডেফিনেটলি আই উইল কাস্ট হিম। এটা একদম বাজে কথা বলছে। এটা হচ্ছে আমি একদমই ছবি না, নিয়ে কথা একদমই না। বলছি। এটা আমি ছবি নিয়ে ১ সেকেন্ড। এটা হচ্ছে এবার ও আমার কাছ থেকে প্রতি একদিন অন্তর, অন্তর বকা খায়। হ্যাঁ, একটু দেখছি। এটা হচ্ছে গুরু শিষ্য পরম্পরা ঠিক আরকি। তাই, ঠিক আছে? একদম। অ্যান্ড হি হ্যাজ অ্যাকসেপ্টেড ইট। এন্ড হি বেটার অ্যাকসেপ্টস ইট। কথা হচ্ছে যে আমি যখন আমার ছবি নিয়ে কথা বলছি তখন আমি সাবলীল, আমি জানি কি বলতে হবে। কিন্তু আমি যখন জানি যে লেন্স আমার দিকে ইয়ে হুম। করে আছে, আমাকে ছবি নিয়ে নয় অন্য কিছু নিয়ে করতে হবে, তখন আমি ওগুলো পারি না। হ্যাঁ? মানে ওটাই হচ্ছে আসল। মানে ডিরেক্ট করা, অ্যাক্টরকে বলা কি করতে হবে, অ্যাক্টরকে ধরিয়ে দেওয়া, গাইড করে দেওয়া, অ্যাক্টরকে দেখিয়েও দেওয়া ইজ আ ডিফারেন্ট থিং। অ্যাক্টিং ইজ আ ডিফারেন্ট বলগেম। সেটা আমার জন্য নয়। যেমন সব অ্যাক্টরের জন্য পরিচালনা নয়, সেরকম সব পরিচালকের জন্য অভিনয় নয়। সুন্দরবন, যেটা লক্ষ্মীকান্তপুর থেকে আরো ৪ ঘন্টা দূরে বা ৫ ঘন্টা দূরে, সেখানে গিয়ে যখন টিজার দেখালাম মানুষজনদের, তাদের যে উত্তেজনা, তাদের চোখে মুখে যেই ধরনের এক্সাইটমেন্ট আমরা দেখেছিলাম, তারা বলছে দেখান এখানে এনে। আমরা পর্দা আমরা আপনাদের দিয়ে দেব, সাউন্ড বক্স আমাদের আছে, আপনারা ছবি টেনে আমাদের দেখান। দেখতে চায় তারা ছবি, আমাদের হল নেই ওখানে। হুম। শেষ হল হচ্ছে লক্ষ্মীকান্তপুরে, তারপর কাকদ্বীপে কোনো হল নেই, সুন্দরবন তো আর কি ভুলেই যান, কিছুই নেই। সুন্দরবনে আমরা যখন শুট করছিলাম তখন ওখানকার যে গ্রামগুলোর কলেজ ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল, যারা ওখান থেকে কলেজে পড়তে যায় কাকদ্বীপে। তারা আয়োজন করেছিল সুন্দরবন মহাবিদ্যালয়, যেটি কাকদ্বীপের একটি কলেজ, গভর্নমেন্ট কলেজ, প্রজাতন্ত্র দিবসে ২৬ তারিখে নিজেরা টাকা তুলে, নিজেরা ওই আর কি পর্দা, সাদা পর্দা, সাউন্ড সিস্টেম, প্রজেক্টর ভাড়া করে আমাদের গাড়িতে তেল ভরিয়ে তারা আমাদের নিয়ে যায় ওখানে, যে আপনারা এসে কি ছবি করলেন আমরা দেখতে চাই। বাহ! নিয়ে তারা প্রজাতন্ত্র দিবসের দিন ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ ছিল। সকালে উঠে কুচকাওয়াজ করে কিছু না খেয়ে পুরো ৩টে-৪টে অবধি তারা বসে বসে ছবিটা দেখে, সেই কলেজের ফ্যাকাল্টি এবং ছাত্রছাত্রীরা। দেখে তারপর তারা খেতে যায়, আমরা সবাই একসঙ্গে বিরিয়ানি মানে খাওয়ায় আমাদের। এই হচ্ছে তাদের ইন্টারেস্ট, এই হচ্ছে তাদের কি ধরনের সম্মান আমরা পেয়েছিলাম, আমরা সবাই দেখেছিলাম। তারা ছবি দেখতে চায়। হ্যাঁ, তো এই হচ্ছে সেখানকার গ্রামবাসী। আমরা ছবি নিয়ে যেতে পারি না। আমার যেটা বলার, আমাদের যেটা বলার আমি বলে নেব, তারপর আরিউন বলবে। সেটা হচ্ছে যে আমরা সবসময় একটু অন্য ধরনের ছবি, কিন্তু যেই ছবি এন্টারটেনও করবে, সেই ধরনের ছবি বানাবার চেষ্টা করেছি, এবং অদম্য একদমই সেই ধরনের একটি ছবি যেটি আপনাদের এন্টারটেন করবেন। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে আমাদের ছবিটি দেখে আমাদের আশীর্বাদ করে ছবিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার, যাতে আমরা ভবিষ্যতেও এই ধরনের কাজ আরো করতে পারি। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। ১৩ই ফেব্রুয়ারি থেকে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। আরিউন? আমরা ৬ জনে বেসিক্যালি ৬ ছবি। হ্যাঁ। তো ৬ জন মিলে চেষ্টা করেছি একটা সিনেমা বানাবার। তৈরি হয়েছেন এবং অপর্ণা সেন প্রেজেন্ট করছেন। ১৩ই ফেব্রুয়ারি সিনেমা হলে রিলিজ করছে। আপনাদের কাজ সিনেমাটির টিকিট কেটে হলে এসে দেখা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ দুজনকে। প্রচুর আড্ডা হলো। খুব শান্তি পেলাম আজকের আড্ডা দিয়ে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, ইটিভি ভারত, কলকাতা।